আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এটা কি হলো? ইমা লজ্জা মাখা হাসি দিয়ে বলল, আজান হয়েছে সেই কখন, নামাজ পড়বো না আমি? তো পড়ো গিয়ে, আমাকে কেমন চিমটি কাটছো? আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? ইয়াদ ভালো করে খেয়াল করতেই ইমাকে ছেড়ে দিল। একবার মাথা চুলকে উল্টে ফিরে শুয়ে পড়ল। আবার ঘুমানোর জন্য শুয়ে রইলেন কেন? উঠে মসজিদে যান তাড়াতাড়ি। আপনি আগে অজু করে এসে মসজিদে যান, আমি পরে করছি। ইয়াদ তাও না উঠলে ইমা তার হাত ধরে টানতে লাগলো। ইমার যে শক্তি, সে কি আর এই হাতিকে টেনে তুলতে পারবে? ইয়াদ তা দেখে দুষ্টু হেসে উঠে বসলো। এই শক্তি নিয়ে আমাকে তুলতে আসছে, জল ফড়িং একটা। ইয়াদের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালো ইমা। ইয়াদ মুচকি হেসে উঠে ওয়াশরুমে চলে গেল। ইয়াদ মসজিদের জন্য বের হয়ে গেলে ইমা রুমেই নামাজ পড়ে নিল। ইয়াদ এখন 5 ওয়াক্ত নামাজই মসজিদে গিয়ে আদায় করে, আর ঈশানও। ফজরে দুভাই একসাথে মসজিদ যায়, আর মসজিদ থেকে এসে এক্সারসাইজ করে ইয়াদ আর ঈশান একসাথেই। ইমা ব্রেকফাস্ট রেডি করে, সাথে ইয়ানা হেল্প করে। ইয়ানা ভার্সিটি যায় না অনেক দিন হলো। ভেবেছে শুধু এক্সাম দিবে সময় মতো। সামনেই এক্সাম, তাই আজ ভার্সিটি যাবে ঠিক করেছে। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিল। ঈশান ভার্সিটি চলে গেল, আর ইয়াদ অফিসে যাওয়ার সময় ইমাকে সাথে নিয়ে গেল ভার্সিটিতে পৌঁছে দিবে বলে। ইয়ানার ক্লাস পড়ে, তাই সে একটু পরে যাবে। ইয়াদ ড্রাইভ করছে, আর ইমা পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। কারো মুখে কথা নেই, চুপচাপ বসে আছে দুজনেই। আজই প্রথম ইয়াদ ইমাকে ভার্সিটি পৌঁছে দিতে যাচ্ছে। ইয়াদ একটু পর পর ইমার দিকে তাকাচ্ছে, তবে ইমা একবারও ইয়াদের দিকে তাকাচ্ছে না। সকালের কথা মনে পড়লেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে সে। নীরবতা ভেঙে ইয়াদ বলল, আজ কতদিন পর ভার্সিটি যাচ্ছ? ইমা বাইরের দিকে তাকিয়েই বলল, হিসাব করিনি, আর ভার্সিটি না গেলেই বা কি হয়? ইয়াদ অবাক হয়ে বলল, তোমার নিজেরই কোনো স্বপ্ন নেই? ইমা ইয়াদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ছিল, ছোটবেলায় ডক্টর হওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু ভাগ্যের দোষে সায়েন্সে পড়তে পারলাম না। এখন এসব পড়াশোনার কোনো ইচ্ছে নেই। চাকরি করব না তো পড়াশোনা করে কি করব? তুমি চাইলে জব করতে পারো, তবে আমাদের অফিসের কেবলমাত্র একটা পোস্ট। কোন পোস্টে? আবরার হামিদিয়াদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারো। সবসময় আমার চোখের সামনে ঘোরাঘুরি করবে। ইমা মুখ ভেঙচি কেটে বলল, লাগবে না আমার জব, আমি বাসায় ঠিক আছি। অনার্স শেষ করে আর পড়বই না আমি। সে দেখা যাবে, এখন নামো, তোমার ভার্সিটি চলে এসেছে। ক্লাস শেষ হলে অপেক্ষা করো, আমি এসে নিয়ে যাব। ইমা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ইমা নেমে যেতেই ইয়াদ চলে গেল। ইমা ক্লাসের দিকে পা বাড়ালো। এদিকে ইয়ানা রেডি হয়ে এসে ফোনের দিকে তাকিয়ে গাড়িতে বসে পড়ল। ড্রাইভারকে যেতে বললেও গাড়ি চালাচ্ছে না দেখে বিরক্তি নিয়ে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। রেহান ভাইয়া, তুমি এখানে? রেহান মুচকি হেসে বলল, আজকের জন্য তোমার ড্রাইভার আমি। ডাক্তারি ছেড়ে আপনি আবার ড্রাইভার হলেন কবে থেকে? তোমার যখন যেটা প্রয়োজন হবে আমি সেটাই হয়ে যাব। এখন তুমি বলো, তোমার এই আপনি আর তুমির জগা খিচুড়ি কবে বন্ধ হবে? এত বছরে যেহেতু বন্ধ হয়নি, আর ভবিষ্যতে বন্ধ হবে বলে মনে হয় না। তোমাকে নিয়ে আর পারা যায় না। এখন তাড়াতাড়ি সামনে এসে বসো। কেন? আজ না আপনি আমার ড্রাইভার, তাহলে আমি সামনে যাব কেন? ঠিক আছে, না আসতে চাইলে এসো না। তাহলে এক কাজ করো, ড্রাইভারের ড্রেসটা নিয়ে এসো, সেটা পরে নেই। না হলে এত হ্যান্ডসাম মানুষকে কেউ ড্রাইভার মনে করবে না। থাক, ড্রাইভারের ড্রেস আনতে হবে না, আমি বরং সামনে এসে বসছি। ইয়ানা কথা না বাড়িয়ে সামনের সিটে এসে বসলো, আর রেহান মুচকি হেসে গাড়ি চালাতে শুরু করলো। আজ ভার্সিটিতে যেতে হবে না, অনেকদিন একসাথে ঘোরাঘুরি করা হয় না, আর সারাদিন ঘুরবো। কিন্তু আমি তো অনেক দিন হলো ভার্সিটিতে যাই না। রেহান সামনের দিকে তাকিয়ে বলল, আমার বইয়ের এত পড়াশোনা না জানলেও চলবে। বউ শব্দটা শুনে চমকে ইয়ানা পাশে তাকালো। রেহানের ঠোঁটের কোণে তখনও হাসি ঝুলে আছে, আর ইয়ানার মনে দোটানা। নির্জন রাস্তায় পাশাপাশি হাঁটছে ইয়ানা আর রেহান। ইয়ানার দৃষ্টি সামনে থাকলেও রেহানের দৃষ্টি ইয়ানার দিকে। রাস্তাটা একটু বেশিই নির্জন, দুপাশে লম্বা লম্বা গাছ, মাঝে বীজ ঢালা কালো কুচকুচা। বেশ কিছু সময় পরপর একটা দুটো গাড়ি সাঁ করে চলে যাচ্ছে পাশ কাটিয়ে। রেহানের গাড়ি থেকে অনেকটা পথ হেঁটে চলে এসেছে তারা। ইয়ানা, কাউকে ভালোবাসো তুমি? হঠাৎ রেহানের এমন কথা শুনে ইয়ানা থমকে দাঁড়ালো।
তবে কি রেহান বুঝে গেল ইয়ানা অন্য কাউকে ভালোবাসে? কিন্তু ইয়ানা তো সেটা কাউকে জানাতে চায় না। রেহান ইয়ানাকে থমকে যেতে দেখে বাঁকা হাসল। কি চাও সেটা বুঝতে শেখো ইয়ানা। মরিচিকার পিছনে ছুটে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করো না। জানো তো, আমাদের জীবন বড্ড বেশি ছোট, আবার অনেক বড়। জীবনটা তোমার কাছে ছোট মনে হবে নাকি বড়, সেটা তোমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। জীবনটা যদি সুখের হয় তাহলে মনে হবে খুব তাড়াতাড়ি চলে গেল সময়গুলো। আর যদি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে দুঃখগুলো দুহাতে আপন করে নাও তাহলে মনে হবে জীবনের সময়টা থেমে আসে, সামনে আগতেই চাইছে না। জীবনটা তোমার, তাই সিদ্ধান্তটাও তোমাকেই নিতে হবে। ইয়ানা আবার চলতে শুরু করে বলল। আপনার কেন মনে হলো আমি কাউকে ভালোবাসি? রেহান সামনে তাকিয়ে কষ্ট চেপে হাসি মুখে বলল। ইয়ানা, একটা দুটো দিন নয়, অনেকগুলো বছর ধরে তোমাকে ভালোবাসি। ভালোবাসার মানুষের না বলা কথাগুলো যদি তার চোখের ভাষায় বুঝতে না পারি তাহলে কেমন ভালোবাসলাম বলো? ইয়ানা চুপ করে গেল রেহানার কথা শুনে। রেহানার বলা সাধারণ কথাগুলো ইয়ানের মনে নাড়া দিয়ে উঠল। ইয়ানা, তোমাকে আমি অনেক ভালোবাসি, আর ভালোবাসলেই পেতে হবে এমন কোনো আইন নেই। ভালোবাসাটা মনের ব্যাপার, আর ভালোবাসার মানুষটাকে পাওয়ার ভাগ্যের ব্যাপার। সবসময় মন আর ভাগ্য সাথ দেয় না। তোমার সিদ্ধান্ত যাই হোক আমি বিনা বাক্যে মেনে নেব, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নিও। এই সিদ্ধান্তটার উপর তোমার পরবর্তী পুরো জীবনটার সুখ দুঃখ নির্ভর করছে। তবে তোমার সিদ্ধান্তটা যদি আমার পক্ষে হয় আমি কোনোদিনও তোমার কাছে জানতে চাইব না তুমি কাকে ভালোবাসিছিলে, তবে বলতে চাইলে বাধা দিব না। আর যদি আমার বিপক্ষে হয় বিনা বাক্যে তোমার থেকে অনেক দূরে চলে যাব। ইয়ানা উত্তরে কিছুই বলল না। রেহানা চুপ করে হাঁটতে লাগলো। রেহানের খুব ইচ্ছে করছে ইয়ানার হাতটা ধরে হাঁটতে, কিন্তু সেই অধিকার সে এখনো পায়নি, আর কোনোদিন পাবে কিনা সেটাও জানে না সে। আরও বেশি কিছু সময় হাঁটার পর উল্টে ফিরে গাড়ির দিকে হাঁটতে লাগলো। গাড়ির কাছে আসলে বাসার উদ্দেশ্যে রওনা হলো দুজনেই। রাস্তায় রেহা কেমন হবে সেটাও ঠিক করে নিয়েছে। সত্যিই তো, ভালোবাসলেই তাকে পেতে হবে এমন কোনো আইন তো নেই। আরমানের সামনে দাঁড়িয়ে আছে ইয়ানা। আরমান ভ্রু কুচকে তাকিয়ে আছে ইয়ানার দিকে, আর ইয়ানার দৃষ্টি ফ্লোরে সীমাবদ্ধ। এতদিন ভার্সিটি আসিসনি কেন? ইয়ানা মলিন গলায় বলল। শুধু এক্সাম দেব আর ক্লাস করব না। আরমান ভ্রু কুচকে বলল। কেন ক্লাস করবে না কেন? ইয়ানা নিজের ব্যাগ থেকে বিয়ের কার্ড বের করে আরমানের দিকে এগিয়ে দিল। আরমান কিছু সময় ভ্রু কুচকে তাকিয়ে থেকে কার্ডটা হাতে নিয়ে খুলে পড়তে লাগলো। কোণের জায়গায় ইয়ানার নাম থেকে অবিশ্বাসের চোখে ইয়ানার দিকে তাকালো। ইয়ানার আচরণে আরমানের মনে হয়েছিল মেয়েটা তাকে পছন্দ করে, কিন্তু হঠাৎ বিয়ের কার্ড হাতে ধরিয়ে দেওয়ায় একটু বেশিই অবাক হলো আরমান। তবে সাথে সাথে নিজেকে সামলে কঠিন রূপ ধারণ করলো। পড়াশোনা বাদ দেব তা তো বলেনি স্যার। ঠিক সময়ে এক্সাম দিয়ে যাব। আর মাস্টার্সে এসে কেউই রেগুলার ক্লাস করে না খুব একটা। সে যাই হোক স্যার, বিয়েতে চলে আসবেন কিন্তু। আরমানের কিছু বলার সুযোগ না দিয়ে ইয়ানা বের হয়ে আসলো। মূলত বিয়ের কার্ড দিতে এসেছিল আরমানকে আর ফ্রেন্ডদের। আরমানকে দিতে গেলে জেরার মুখে পড়তে হয়। আরমান অবাক চোখে তাকিয়ে আছে ইয়ানার যাওয়ার পথে, আর ইয়ানা চোখের পানি মুছতে ব্যস্ত। আরমানকে নিজের বিয়ের কার্ড দিয়ে এলেও সে ভাবতেই বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে ইয়ানার। হ্যাঁ, সে রেহানকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। যার মনে তাকে নিয়ে ভালোবাসা তো দূর, কোনো ভালো লাগার ফিলিংসটাও নেই, তার সাথে জীবন চড়ানোর চাইতে যে তাকে বুক ভরা ভালোবাসায় আগলে রাখবে তাকে বেছে নেওয়া ঠিক মনে করেছে ইয়ানা। ইয়ানার চিন্তার মাঝেই তার ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখল রেহানার নাম্বার। চোখের পানি মুছে গলাটা স্বাভাবিক করে ফোন রিসিভ করে কানে ধরল। রেহানের সাথে আজ শপিংয়ে যাবে। বিয়ের বেশি দিন বাকি নেই আর। গ্রামের মেঠো রাস্তা দিয়ে ইয়াদের গাড়িটা এগিয়ে যাচ্ছে হেলে দুলে। রাস্তায় করুণ অবস্থায় ঝাঁকিতে ইয়াদ ইমার অবস্থাও করুণ। বৃষ্টির জন্য রাস্তা আরও বেশি খারাপ হয়ে গেছে। ইয়ানার বিয়ের 15 দিন বাকি, তাই ইয়াদ ইমাকে গ্রামে নিয়ে এসেছে। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে। এখন বাজে বেলা 10টা। আজ অবশ্য বৃষ্টি নেই। সকাল বেলাতেই সূর্যি মামা নিজের আধিপত্য বিস্তার করে চলেছে। গাড়ির জানালা দিয়ে আশেপাশে তাকিয়ে ইমা বলল, আর কতক্ষণ লাগবে? ইয়াদ ভ্রু কুচকে তাকিয়ে বলল,
এখানে থেকেছো তুমি? কত সময় লাগবে তুমি ভালোই জানো, আর এখন জিজ্ঞেস করছো আমাকে? ইমা মলিন হেসে বলল, বেশ কয়েক বছর হয়ে গেছে এখান থেকে চলে গেছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন। লাস্ট যখন এসেছিলাম তখন কি আর এসব হুঁশ ছিল? ইয়াদ আর কথা না বাড়িয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল। আরও বেশ কিছুটা সময় পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেল তারা। টিনের বাউন্ডারি দেওয়া বাড়িটাই টিনের গেট। গাড়ি থেকে নেমে ইয়াদ এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো কেউ আছে কিনা। ইমা ইয়াদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে টিনের গেটে শব্দ করে বলল, কেউ আসছে? ভেতর থেকে কেউ বলে উঠল, ক্যাডায় ডাকে, কারে চাই? এক মাঝারি বয়সী মহিলা গেট খুলে বাইরে এলো। দেখে অনেকটা ইমার মনির বয়সী লাগছে। মহিলা বাইরে এসে ইমাকে দেখে চুপ মেরে গেল আর গায়ে। ইমা একটু গলা পরিষ্কার করে বলল, আমরা একটু ভেতরে যেতাম। মহিলা গাল ভরা হাসি দিয়ে বলল, তোমার বাড়িতে তুমি যাওয়ার জন্য আমার অনুমতি কেন নিচ্ছ মা? মহিলার কথা শুনে ইমা আর ইয়াদ দুজনেই অবাক হয়ে গেল। মহিলা তার সাথে যেতে বললে ইয়াদ আর ইমা তাকে অনুসরণ করে সামনে আগাতে লাগলো। ইমা কৌতূহল নিয়ে বলল, আপনি আমাকে চেনেন? মহিলা হেসে বলল, ও মা, মা বাড়ির মেয়েকে চিনবো না? এটা কেমন কথা? কিন্তু আপনি তো আমাকে আগে দেখেননি। মহিলা হাসি মুখে বলল, আমি জুলেখা বেগম, এই বাড়িতেই থাকি, আমি আর আমার উনি। তাই এই বাড়ির সব কিছুই আমরা জানি। তৌহিদুর ভাই বলে গিয়েছেন আপনি কখনো আসলে যাতে আদর আপ্যায়নের কোনো ত্রুটি না থাকে আপনার। ইমা অবাক হয়ে বলল, উনি কিভাবে জানলেন আমরা এখানে আসবো? তা তো বলতে পারবো না, তবে তৌহিদুর ভাই মাঝে মাঝেই এখানে আসে আর আপনার কথা বলে যায়। এই তো দুদিন আগেও এসেছিল, তখনও বলে গেছেন। আপনারা চলুন, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে নিন, আমি মায়ের কাছে যাব একটু। বাড়ি থেকে একটু দূরে কবরস্থানে কবর দেওয়া হয়েছে ইমার মায়ের আর নানুকে। ইমার বাবা আর নানার কবরও এই একই কবরস্থানে। ইয়াদ ইমার মায়ের কবরটা চেনে, তাই ইমাকে নিয়ে বের হয়ে এলো বাড়ি থেকে। একটু হেঁটে পৌঁছে গেল কবরস্থানে। ইমা ভেতরে গেল না, বাইরে দাঁড়িয়ে তাকিয়ে রইল কবরটির দিকে। অনায়াসে তাহিরার কবরটা আলাদা করা যায়, কারণ কবরটা বাঁধিয়ে দেওয়া হয়েছে আর কবরের উপর অসংখ্য বেলি ফুল ফুটে আছে। দেখে মনে হচ্ছে মাঝে মাঝে কেউ পরিষ্কার করে, না হলে জঙ্গলে ঢেকে যেত এই কয়েক মাসে। তাহিরার পাশেই ইমার নানুর কবরটাও আছে। ইমা ইমরুলের কবর চেনে না, তাই দেখতে পারল না, আর চিনিয়ে দেওয়ার মতো কেউ বেঁচে নেই এখন। ইয়াদ ভেতরে গিয়ে কবর জিয়ারত করলো, আর ইমা বাইরে থেকে। ইমার চোখের বাঁধ ভেঙে গেছে আজ আবার। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে কবরটা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারছে না, তাই বাইরে দাঁড়িয়েই অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। কবর জিয়ারত শেষে ইমা আসতে চাইছিল না, তাই জোর করে ইয়াদ নিয়ে এলো। বাড়িতে এসে ইয়াদ আর ইমার চোখ কপালে। এইটুকু সময়ের মধ্যে জুলেখা বেগম অনেক ব্যবস্থা করে ফেলেছে। এখনও লাঞ্চের সময় হয়নি, তাই ইয়াদ আর ইমা হালকা খাবার খেয়ে জুলেখার দেখানো রুমে গেল রেস্ট নিতে। সেখানে গিয়ে ইমা বুঝতে পারল জুলেখা বেগম কিভাবে তাকে চিনতে পারছে। এই রুমে তৌহিদুর, তাহিরা, ইমা আর তাহির সবারই অনেক ছবি আছে। ইমা রুমটা ভালো করে দেখে বেডে শুয়ে পড়ল, আর ইয়াদ উল্টো দিকের বারান্দায় গিয়ে বসল। দক্ষিণা বাতাস এসে গায়ে লাগছে তার। ঠিক করেছে একটু রেস্ট নিয়ে আবার ফিরে যাবে। অনেক সময় পর রুমে এসে দেখে ইমা ঘুমিয়ে আছে। দুপুরের গরমে ফ্যানের বাতাসেও বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব দেখতে পাচ্ছে ইমার সারা মুখে, যা ইমার সৌন্দর্য আরও বেড়ে গেছে অনেক গুণ। বাইরে প্রচুর রোদ, তাই ইয়াদও গিয়ে ইমার পাশে শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। গরমে ইমার ঘুম ভেঙে গেলে পাশে তাকিয়ে চমকে গেল। ইয়াদ ঘুমিয়ে আছে চুপটি করে, তবে ঘেমে অবস্থা খারাপ। ইমা সারা রুমে চোখ বুলিয়ে ড্রেসিং টেবিলের পাশে হাত পা দেখতে পেয়ে উঠে গিয়ে নিয়ে আসলো, আর ইয়াদকে বাতাস করতে লাগলো। অনেকটা পথ ড্রাইভ করেছে, তাই হয়তো ইয়াদ ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ বাইরে তৌহিদুর আর তাহিরের গলা শুনে ভার্সিটি শেষে আজ তাড়াতাড়ি বাসায় চলে এলো ঈশান। ইয়ানা আজ বাসায় একা, তাই তাড়াতাড়ি চলে এসেছে। গাড়ি পার্ক করে এসে কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে রইল বাইরে। প্রায় 5 মিনিট পর দরজা খুলে গেল। সামনে তাকিয়ে বুকটা ধক করে উঠল। তার সামনে কথা দাঁড়িয়ে আছে ভ্রু কুঁচকে। আগের থেকেও আরও বেশি মায়াবতী হয়ে গেছে সে। ঈশান জোরপূর্বক হাসি দিয়ে বলল, কেমন আছেন মিস কথা?
আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম এতক্ষণ, তবে এখন আর হয়তো ভালো থাকা হবে না। ঈশান ভেতরে এসে নিচের রুমের দিকে যেতে যেতে বলল, নিশ্চিন্ত থাকুন, কেউ বিরক্ত করবে না আজকে। কথা বেশ অবাক হলো ঈশানের আচরণে। আগের ঈশান আর এই ঈশানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কথা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। মাত্র কয়েক মাসের ব্যবধানে ঈশানের এত পরিবর্তন। কথার মনে প্রশ্ন আসছে, ঈশান সত্যি তাকে ভালোবাসতো নাকি? কথা মেইন ডোরের সামনে দাঁড়িয়ে ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে আছে, চোখে খেলছে হাজারো প্রশ্ন। কি হলো কথা, এখানে দাঁড়িয়ে আছো কেন? কথার উত্তর না পেয়ে ইয়ানা কথার দৃষ্টি অনুসরণ করে ঈশানকে নিচের রুমে চলে যেতে দেখল, আর তা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। কথা এখানে দাঁড়িয়ে না থেকে ওদিকে আসো। ইয়ানা গলা উঁচু করে কথাটা বললে কথাটা ঘুরে তাকায় ইয়ানা দিকে। কথা ঈশানের রুমের দিকে তাকিয়ে ইয়ানের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ইয়ানা আপু, এইটা কোন ঈশান ভাইয়া? উনি তো একদমই এমন ছিলেন না। ইয়ানা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পরিস্থিতি মানুষকে একদম পাল্টে দেয় কথা। তবে আমি চাই ঈশান আগের মতো হয়ে যাক। ওকে এমন রূপে মানায় না, ও হাসি মুখেই ভালো লাগে। কথা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, ঈশান ভাইয়া হঠাৎ এমন হলো কিভাবে? ইয়ানা মুখটা মলিন করে কথাকে সব খুলে বলল, এই কয়েক মাসে কি কি হয়ে গেছে সব শুনে কথার চোখের বাঁধ ভেঙে গেছে। এই মানুষগুলো কত কষ্ট সহ্য করে গেছে। ইয়ানা আবার অন্য টপিক নিয়ে কথা বলছে, তবে কথার ভাবনায় এখনো ঈশান। সত্যিই তাকে এভাবে একদম মানায় না, তাকে আগের রূপেই মানায়। ইমা তৌহিদুর আর তাহিরের গলা শুনে বেড থেকে নেমে বাইরের উদ্দেশ্যে পা বাড়ালো। ধীর পায়ে বাইরে বের হয়ে ইমার চোখ কপালে। উঠোন ভর্তি বাজার, আর সেগুলো তৌহিদুর বুঝিয়ে দিচ্ছে জুলেখা বেগমকে। তৌহিদুর হাসি মুখে বলল, বুঝলে জুলেখা, আমার মেয়ে আর মেয়ে জামাই প্রথম এসেছে এভাবে, কোনো কিছুর যাতে কমতি না থাকে। এখানে সব নিয়ে এসেছি, আর কিছু প্রয়োজন হলে বলো, আবার গিয়ে নিয়ে আসছি। জুলেখা সব দেখে বলল, না ভাইজান, আর কিছুর দরকার নাই, আমি এখনই রান্না শুরু কইরা দিতাছি। মানিকের মায়েরা খবর দিছি, এখনই চলে আইব। ওই আইলে পিঠা বানানো শুরু কইরা দিমু। তৌহিদুর রুমের দিকে এগোতে এগোতে বলল, হ্যাঁ তাড়াতাড়ি করো, জামাই ঘুম থেকে ওঠার আগে সব রেডি করে ফেলো। ইমাকে দেখে তৌহিদুর থেমে গেল। তাহির ইমাকে এখনো দেখেনি, সে পুকুরের তাজা মাছ দেখতে ব্যস্ত। জুলেখার স্বামী জমির মিয়া পুকুর থেকে তাজা রুই মাছ ধরে এনেছে ইমা আর ইয়াদের জন্য। তৌহিদুর আর তাহির যাবতীয় বাজার আর গরুর মাংস নিয়ে এসেছে, সাথে বাড়ির দেশি মুরগি জবাই করা হয়েছে। তৌহিদুর আদর মাখা গলায় হাসি মুখে বলল, কেমন আছিস মা? ইমার বুকে যেন প্রশান্তির বাতাস বয়ে গেল তৌহিদুরের মুখে মা ডাক শুনে। মনে হচ্ছে নিজের বাবাই তাকে মা বলে ডেকেছে। ইমা থতমত খেয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললি না যে কেমন আছিস মা? ইমা আগের মতোই থতমত খেয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? তৌহিদুর মুখ ভরে হাসি দিয়ে বলল, তোকে দেখে একদম ভালো হয়ে গেছি রে মা। তা জামাই কেমন আছে? সেও ভালো আছেন। ঠিক আছে, তুইও গিয়ে একটু রেস্ট নে, রান্না হয়ে গেলে সবাই একসাথে খেয়ে নিব। তৌহিদুর কথাটা বলে নিচের রুমের দিকে যেতে গেলে ইমা পেছন থেকে ভাঙা গলায় বলল, বাবা। ইমার ভাঙা গলায় বাবা ডাকটা যেন তৌহিদুরের কানে বারবার বারবার প্রতিধ্বনি হতে লাগলো। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে ডাকটা শোনার জন্য এতগুলো বছর ধরে সে ভেতরে ভেতরে তরপাচ্ছিল, সেই ডাকটা সে শুনতে পেল। তৌহিদুর ভাবল সে ভুল শুনেছে, তাই ঘুরে তাকালো ইমার দিকে। মা তুই কি বললি আমাকে? ইমা আমতা আমতা করে বলল, হ্যাঁ বাবা, আমি বলেছিলাম। তোমরা হঠাৎ এখানে কিভাবে? ইমার বাকি কথাটা তৌহিদুরের কানে যায়নি। সে শুধু শুনেছে বাবা ডাকটা। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো তার। কষ্টের নয়, সুখের পানি, পরম আনন্দের পানি এটা। চোখ মুছে বলল, আর একবার বাবা বলবে? ইমার চোখেও পানি চলে এসেছে। ইমা দৌড়ে গিয়ে তৌহিদুরের বুকে আছড়ে পড়ল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও বাবা, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি মাফ না করলে সারা জীবন পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে আমাকে। তৌহিদুর ইমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা কখনোই তার মেয়ের উপর রাগ করে না রে মা। বাবাদের কাছে মেয়ে হচ্ছে তার আরেক মা। আমি তোর উপর একটুও রেগে নেই, একটু অভিমান ছিল। তুই বাবা বলে জড়িয়ে ধরার সাথে সাথেই সেই অভিমানটুকু মুছে গেছে।
ইমা মাথা তুলে তৌহিদুরের দিকে তাকিয়ে বলল। সত্যি তো রেগে নেই? তৌহিদুর মেয়ের কপালে চুমু খেয়ে বলল, হ্যাঁ রে মা, একদম ঠিক। এতক্ষণ বাবা আর বোনের দিকে তাকিয়েছিল তাহের। চোখে পানি চলে এসেছে তার। ঝটপট চোখের পানি মুছে বলল, আমিও কিন্তু আছি এখানে, সেটা ভুলে যেও না দুজনে। তৌহিদুর এক হাত বাড়িয়ে দিলে তাহেরও গিয়ে বাবা আর বোন আজ ভরে গেছে। আজ তার দুই সন্তানকেই পেয়ে গেছে। আজ তৌহিদুরের নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। অনেক সময় পর হয়ে গেল সবাই নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়ালো। ইমা বলল,